ওকে, আমরা তাহলে শুরু করছি আজকে অধ্যায় 4। অধ্যায় 4-এর নাম কি কেউ জানেন? ইয়েস, কাজ, ক্ষমতা। আসলে নামটা হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। আগে কাজের আলোচনা, তারপর ক্ষমতার আলোচনা। বাট যাই হোক, সমস্যা নাই, একটা নাম হইলেই হয়েছে, তাই না? কবি বলেছেন নামকরণের সার্থকতা শুধু পরীক্ষাতেই আসে। ওদের পরীক্ষায় আসে না যে ওই কবিতার ওই প্রবন্ধের নামকরণের সার্থকতা কেমন হবে? আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে যেই টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কাজ বা ওয়ার্ক। এখন কাজের সংজ্ঞায় ঢোকার আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে বলের প্রয়োগ বিন্দু বলে একটা ব্যাপার আছে। বলের প্রয়োগ বিন্দু। আমরা যখন ভেক্টর নিয়ে হালকা পাতলা পড়িয়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম ভেক্টর রাশি যখন আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করি একটা ধারক রেখার মাধ্যমে প্রকাশ করি, তাই না? তো যদি বলি যে মনে করো এটা একটা প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মের উপর ধরে নাও একটা বস্তু আছে, এম ভরের বস্তু আছে। তাহলে এই এম ভরের বস্তুকে যদি বলা হয় যে সামনের দিকে টানবো আমরা একটা বল প্রয়োগ করে, তাহলে আমার ধারক রেখাটা এমন ভাবে আমি প্লেস করব যেন ধারক রেখার আদি বিন্দুটা বস্তুর সাথে থাকে আর শেষ বিন্দুটা বস্তু থেকে দূরে থাকে। অ্যারো সাইনটা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে হবে। দেখে মনে হচ্ছে যে বস্তুটাকে টানা হচ্ছে। ব্যাপারটা এরকম না? টানা মানে তো এটাই হবে, তাই না? আবার যদি বলা হয় যে না, তুমি এই বস্তুটাকে ভিন্ন একটা পরিমাণ বল দিয়ে, বা ভিন্ন পরিমাণ না, ভিন্ন একটা ধারক রেখা দিয়ে ধাক্কা দাও, ধাক্কা দাও, তখন আমরা হচ্ছে গিয়ে এই পার্পল কালারের ধারক রেখাটা দিব। এবং দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আমার হলুদ কালারের ধারক রেখা আছে তখন তার আদি বিন্দুটা বস্তুর সাথে কানেক্টেড, ধাক্কার ক্ষেত্রে আমার শীর্ষ বিন্দুটা হচ্ছে বস্তুর সাথে, রাইট? ব্যাপারটা কি বুঝতে পেরেছি? এই যে যখন শীর্ষবিন্দুর সাথে কানেক্টেড অথবা যখন আদিবিন্দুর সাথে কানেক্টেড, এই বিন্দু দুইটাই আসলে তোমার বলের প্রয়োগ বিন্দু। বলের প্রয়োগ বিন্দু নির্দেশ করে, ঠিক আছে? এখন সামনের কোনো একটা চ্যাপ্টারের আলোচনায় দেখবা যে বস্তু তার গাঠনিক প্রকৃতির উপর ভিত্তি করে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্লাস্টিক বস্তু, একটা হচ্ছে ইলাস্টিক বস্তু, আর একটা হচ্ছে রিজিড বস্তু। প্লাস্টিক বস্তু যেটা ভঙ্গুর, মানে দুমড়ে মুচড়ে যায় এরকম। ইলাস্টিক বস্তু মানে যেটাকে ওই যে ইয়ে বলে, স্থিতিস্থাপক বস্তু বলে, স্থিতিস্থাপক পদার্থ বলে। আর যেটা রিজিড বস্তু, এটার বাংলা নাম হচ্ছে দৃঢ় বস্তু। রিজিড বা দৃঢ়। তো RIGID, রিজিড বা দৃঢ়। তো যখন তোমরা দেয়ালে ঘুষি মারো বা এরকম কাঠের কোনো তক্তার উপর নর্মালি এরকম বল প্রয়োগ করো, তোমার কিন্তু সেখানে কোনো ডেন্ট পড়ে না। পড়ে? কিছুই হয় না, বেসিক্যালি শেপের কোনো পরিবর্তন হয় না। তো এই ধরনের বস্তু যার উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর কোনো শেপ বা সাইজে পরিবর্তন আসে না, তাকেই আমরা বলি হচ্ছে দৃঢ় বস্তু। যে সকল বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তু বিকৃত হয়, বিকৃত হয় মানে তার শেপ চেঞ্জ হয়ে গেছে। দেখতে ওই যে রাবারকে তুমি যদি টান দাও তাহলে কি হয়? লম্বা হয়। এবং তুমি যদি বাইরের বলটা সরায় নাও, এই বল প্রয়োগ করছো সেটা যদি সরায় নাও, বস্তু যদি তখন তাহলে আগের অবস্থায় ফেরত আসে, তাকে আমরা স্থিতিস্থাপক পদার্থ বলি। আর প্লাস্টিক পদার্থ হচ্ছে একটা বস্তুর উপর তুমি বাইরে থেকে বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পর তার ওখানে একটা কোথাও ট্যাপ খাইছে, বিকৃত হয়েছে, সোজা কথা, আকার বা আকৃতিতে বিকৃতি আসছে। এবং তুমি বাইরের যে বলটা প্রয়োগ করছো সেটা তুমি সরাই নিছো, বিকৃতিটা রয়ে গেছে, বিকৃতিটা আগের অবস্থায় ফেরত আসে নাই। এদেরকে বলি আমরা প্লাস্টিক পদার্থ, ঠিক আছে? তো একটা দৃঢ় বস্তুর মধ্যে তুমি বলের আদি বিন্দুকে প্রয়োগ বিন্দু বলো আর শীর্ষ বিন্দুকে প্রয়োগ বিন্দু বলো, একই রকম আচরণ করে। কিন্তু যদি একটা স্থিতিস্থাপক পদার্থের সাথে তুলনা করো, মনে করো এটা একটা, আবারও একটা তল মনে করো, এবং সেই তলের মধ্যে মনে করো একটা এরকম স্প্রিং আছে আমাদের। স্প্রিং একটা স্থিতিস্থাপক পদার্থ, যেটা আমরা চ্যাপ্টার 7-এ গিয়ে ইন ডিটেলস এটা সম্পর্কে করবো। এই যে স্প্রিং আছে, এই স্প্রিং এর উপর তুমি যদি হচ্ছে গিয়ে টান বল প্রয়োগ করো, খেয়াল করে দেখো, মানে টান বল মানে কি, তুমি এমন ভাবে বল প্রয়োগ করতেছো যেন বল প্রয়োগের যে আদি বিন্দুটা আছে ধারক রেখা, সেটা আমার স্প্রিং এর সাথে কানেক্টেড। তখন কিন্তু তোমার সেই স্প্রিংটা সরল, মানে সংকুচিত হবে না, প্রসারিত হবে, তাই না? বুঝতে পারছো? কিন্তু তুমি যদি বল প্রয়োগটা এভাবে না করে এমন ভাবে করো যেন বস্তুটার উপর বলের শেষ বিন্দু, বা আমার সেই ধারক রেখার শেষ বিন্দু আছে, শীর্ষ বিন্দু আছে, তখন কিন্তু ভাইয়া আসলে বস্তুটা সম্প্রসারিত হবে না, স্প্রিংটা সম্প্রসারিত হবে না, বরং সংকুচিত হবে, রাইট? তো তুমি কি বুঝতে পারছো বলের প্রয়োগ বিন্দুর উপর ভিত্তি করে আসলে বস্তুর আচরণ চেঞ্জ হইতে পারে, রাইট?
তো দিস ইজ ওয়াই বলের প্রয়োগ বিন্দু খুবই ইম্পর্টেন্ট একটা ধারণা। বলের প্রয়োগ বিন্দু কিভাবে বুঝবো? আঁকা থাকলে তুমি বুঝতে পারবা ইজিলি যে কোন বিন্দুতে বস্তুর উপর বল প্রয়োগ শুরু হয়েছে। যেমন তুমি এই টেবিলটাকে ধরো টানতে চাও, তাহলে আমি এখানে বল প্রয়োগ করে টানছি না, এই বিন্দুটা বলের প্রয়োগ বিন্দু। ক্লিয়ার? এটা তো গেল হরাইজন্টাল ক্ষেত্রে, আনুভূমিক ক্ষেত্রে। উলম্ব ক্ষেত্রে ব্যাপারটা আবার একটু ডিফারেন্ট। এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো এই হচ্ছে কি আমাদের জন্য একটা সমতল, এই সমতলের উপর একটা এরকম কি বলবো দণ্ডের মতো আছে, একটা স্টিকের মতো আছে, ঠিক আছে? তুমি যদি এই দণ্ডটাকে উপরের দিকে উঠাইতে চাও বল প্রয়োগ করে, যেমন আমার হাতে এই পেন্সিলটা, এই যে পেন্সিলটা আছে, পেন্সিলটার এই মাথায় বল প্রয়োগ করে যদি উঠাইতে চাই, তো পেন্সিলটা যেভাবে ছিল শুরুতে ওভাবে থাকছে না, অবস্থানের পরিবর্তন করছে, মানে একটু ঘুরে যাচ্ছে না, ব্যাপারটা নোটিস করছো? কিন্তু যদি আমি মাঝখানে বল প্রয়োগ করি তাহলে কিন্তু তার এই ঘূর্ণনটা আর আসতেছে না। আবার আরেকটা এক্সাম্পল দেখো, আমি ডান দিকে বল প্রয়োগ করছি তাহলে যেদিকে ঘুরছে, আমি যদি এই বলটা বাম দিকে প্রয়োগ করি তার অপোজিট দিকে ঘুরছে। ইউ সি? তার মানে এই বস্তুর মধ্যে এমন কিছু একটা আছে যা তাকে এই ঘূর্ণনে বাধ্য করছে। বুঝতে পারছি? এখন কি থাকতে পারে বলতো? অভিকর্ষজ বল বা অভিকর্ষ, অভিকর্ষের জন্য সে ঘুরতেছে। বুঝতে পারতেছো এটা? মানে ওর ওজন ওকে এরকম ঘুরাই দিচ্ছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি এই বিন্দুতে আমি বল প্রয়োগ করেছি, ওজন সেই বিন্দুতে কাজ করছে না? ওজন, আমি এখানে বল প্রয়োগ করলে যেহেতু ডানে ঘুরে যাচ্ছে, তার মানে এইখানে, মানে এই বিন্দুর, আমি যদি আরেকটু ডান পাশে আসি, বা তোমাদের ক্ষেত্রে যদি বাম পাশে আসি, তাহলে বাম পাশের কোন একটা জায়গায় এমন কোন একটা বিন্দু আছে যার উপর ওজন কাজ করে ওকে নিচে এরকম সোজা করে ফেলতেছে। অথবা আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, আমি যখন এখানে বল প্রয়োগ করছি তখন এর লেফট সাইডে এমন কোন একটা বিন্দু আছে, বা তোমাদের জন্য বোধহয় রাইট সাইড এটা, তাই না? তো এর রাইট সাইডে এমন কোন একটা বিন্দু আছে যেখানে ওজন কাজ করে ওকে এরকম সোজা করে ফেলতেছে। কিন্তু যখন আমি মাঝখানে বল প্রয়োগ করতেছি তখন কিন্তু আসলে সে কোনো দিকেই বাঁকছে না। এখান থেকে আমি হাইপোথেটিক্যালি আসলে এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করতে পারছি যে মাঝামাঝিতে এমন কোন একটা জায়গা আছে যেই জায়গায় ওজন কাজ করে, সেন্টার অফ গ্র্যাভিটি, এটাকে অভিকর্ষ মানে ভার কেন্দ্র বলে। এটাকে কি বলবো? ভার কেন্দ্র, মানে ভার কেন্দ্রের অস্তিত্বের প্রমাণটা বুঝাইতে পারছি। তুমি যে কোনো একদিকে বল প্রয়োগ করে বুঝতেছো সে বেগে যাচ্ছে বেগে যাচ্ছে, মাঝখানে করলে বাড়ছে না। তো তার মানে মাঝখানে কোথাও ভার কেন্দ্র বলে একটা জায়গা আছে, বুঝাইতে পারতেছি? এই জন্যই বলের প্রয়োগ বিন্দুর ধারণাটা খুবই ইম্পর্টেন্ট, যে অভিকর্ষ বল যে কোনো বিন্দুতে কাজ করে না। অভিকর্ষ বল কে প্রয়োগ করছে? পৃথিবী। সেটাও একটা নির্দিষ্ট বিন্দু বরাবর বস্তুকে প্রয়োগ করছে। বুঝতে পারছি? তো অভিকর্ষ বলের প্রয়োগ বিন্দুকেই আমরা কোনো বস্তুর ভার কেন্দ্র বলতে পারি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কেন এই ঘটনাটা ঘটে, খুবই সিম্পলি দেখাবো। তুমি মনে করো যে কোনো এক সাইডে বল প্রয়োগ করছো, এই যে তোমার কাছে যে বস্তুটা আছে তুমি তার এক সাইডে বল প্রয়োগ করছো, কিন্তু তুমি বুঝতে পারছো যে এখানে যে ভার কেন্দ্রটা আছে সেই ভার কেন্দ্রটা একটু লেফট সাইডে, তাই না? রাইট? এই যে এইখানে ভার কেন্দ্র কোথাও আছে, রাইট? আর তুমি যখন আবার এই বাম পাশে বল প্রয়োগ করছো তখন কিন্তু ভাইয়া ব্যাপারটা হচ্ছে ডান পাশে ভার কেন্দ্র রয়ে যাচ্ছে। তো আইদার সবুজ আর নীল বলটা কাজ করছে একই সময়, অথবা হলুদ আর নীল বলটা কাজ করছে একই সময়, তাই না? তুমি যদি এখন এইভাবে ধরে রাখো তাহলে তো আর কোথাও বাড়তেছে না, বাড়তেছে? তো আমি জাস্ট দুইটা ঘটনা একই চিত্র দিয়ে বোঝাচ্ছি, অথবা আমি একটু ডিফারেন্ট চিত্র দিয়ে বুঝাইতে পারি চাইলে, সমস্যা নাই। এটা হচ্ছে গিয়ে কেস 1 মনে করো, আর এই হচ্ছে আমার প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপর আমার এই যে একটা দণ্ডের মতো আছে, এই দণ্ডের ওজন নিচের দিকে কাজ করছে অবশ্যই মাঝখান বরাবর, এবং আমি তাকে বাম দিকে বল দিই। এবং তোমরা বুঝতে পারতেছো যে যখন আমি এই পাশে বল প্রয়োগ করতেছি বস্তু তখন এদিকে ঘুরে আসতেছে, তাই না? তো আমি তাহলে বলতে পারি এই ক্ষেত্রে রোটেশনটা এই বরাবর, তাই না? এইদিকে রোটেট করবে। আর বাম পাশে রোটেট করতেছে কোন দিকে? তার এক্স্যাক্ট অপোজিট দিকে, তাই না? দেখে বোঝা যাচ্ছে না একটা হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। কোনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে? এইটা, এটাকে আমরা পজিটিভ দিক বলতে পারি। আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটাকে আমরা নেগেটিভ দিক বলতে পারি। আমাদের কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী এটাকেই আমরা পজিটিভ নেগেটিভ করে থাকি, তাই না? তো এই যে ঘূর্ণনটা হচ্ছে, দিস ইজ হাউ হচ্ছে, রাইট? এটা তো হাউ, কিভাবে? প্রশ্ন হচ্ছে কেন?
কেনর উত্তর পাইতে হলে তোমাকে কি করতে হবে, ঘূর্ণনটা কমপ্লিট করে চিত্রটা দেখতে হবে। একটু পরের পেজে যাই। হ্যাঁ, তো গ্রিন লাইন চলে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। বাহ, চমৎকার। তো অধ্যায় 4-এ আরো আগে আসলে তাদের চলে যেত। What we learn from it. আচ্ছা, এনিওয়েজ, তো এখন আমাদেরকে যেটা, আমি ভাবছি যে প্রথমে তুমি যখন বলছো চলে গেছে কিছু একটা, আমি তো শুনি নাই, খেয়াল করি নাই, আমি ভাবছি স্ক্রিনই মনে হয় চলে গেছে, আমি আবার স্ক্রিন গেছে কেন? না, গ্রিন লাইন গেছে না, গ্রিন লাইন গেছে, আবার একটু ক্লিয়ারও মনে হচ্ছে। চমৎকার, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি দেখছো যে শুক্রবার দিনের আল্লাহর কেরামত। আচ্ছা, এখন আসো, তো যেটা বলতেছিলাম, এই যে ঘূর্ণনটা হচ্ছে, এই ঘূর্ণনটা যদি তুমি কমপ্লিট করো, তাইলে আসলে বুঝতে পারবা কি হইতেছে এবং কেন হইতেছে। তো মনে করো আমরা এটাকে নাম দিলাম কেস 1। কেস 1 এর ঘূর্ণনটা আগে কমপ্লিট করি। এটাকে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো, ঠিক আছে? তো ঘড়ির কাঁটার দিকে ঘুরানো মানে এই হচ্ছে তোমার সিচুয়েশন, এই যে তোমার দ্বন্দ্ব, রাইট? হ্যাঁ, তো এখানে আমরা বলছি যে আমরা বল প্রয়োগ করছিলাম কোন দিকে, একটু আগে উপরের দিকে। বলের দিক তো আর চেঞ্জ হচ্ছে না, জাস্ট বস্তুটা ঘুরে গেছে, ব্যাপারটা এরকম না? বলের দিক চেঞ্জ হচ্ছে না, বস্তুটা ঘুরে গেছে, বস্তু ঘুরে গেল। আমাকে এখন বলো ওজন কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচের দিকে কাজ করবে। এই হচ্ছে ওজন, ওজনকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? হ্যাঁ, ডব্লিউ ফর ওয়েট, ওয়েট ইকুয়ালস টু আসলে এমজি, ঠিক আছে? আর যদি আমরা দ্বিতীয় কেসটা দেখি, দ্বিতীয় কেসে কি হয়েছে এখানেও খেয়াল করে দেখো, আমার বল তো আর চেঞ্জ হবে না, হবে? তো আমার যে এফ বল কোন দিকে আছে? ঊর্ধ্বমুখী উপরের দিকেই আছে। আর ওজন কোন দিকে কাজ করছে? স্টিল নিচের দিকেই কাজ করছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জন্য ডব্লিউ। তোমরা কি কেউ চিত্র দেখে আমাকে কেস 1 আর 2 এর প্রথম চিত্র আর কেস 1 আর 2 এর দ্বিতীয় চিত্রের মধ্যে কোনো পার্থক্য বলতে পারো? ইয়েস, প্রথম চিত্রে তাদের বলের যে ডিরেকশন, ডিরেকশন সেম থাকার পরেও প্রথম দুইটা সেট অফ চিত্রে, প্রথম জোড়ায় তাদের মধ্যে দুইটা বলের মধ্যে খেয়াল করে দেখো, দের ইজ আ গ্যাপ, একটা ফাঁকা জায়গার মতো আছে, আছে না? এখানে দেখো ফাঁকা জায়গা আছে, এখানেও দেখো একটা ফাঁকা জায়গা আছে, আছে না? হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কি কোনো ফাঁকা জায়গা আছে? মানে হরাইজন্টাল কোনো ফাঁকা জায়গা আছে? আনুভূমিক কোনো দূরত্ব আছে? না, বরং আমি কি দেখে মনে হচ্ছে না যে এইখানে এমন একটা বিন্দু আছে যেই বিন্দু থেকে আসলে দুইটা বলই কাজ করতেছে বলে মনে হইতেছে। হুম, রাইট? দেখো আবার একটু এবার রিয়েল লাইফে দেখো, এই যে আমি এখানে বল প্রয়োগ করে রাখছি, দুইটা স্টেবল আছে, একটা ছেড়ে দিছি, কি করতেছে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত নিচে নামবে? যতক্ষণ পর্যন্ত এই সরল রেখায় না আসবে। আমার ওজনটা যেই সরল রেখা বরাবর নিচে কাজ করতেছে, এই বলটাকেও সেই সরল রেখা বরাবর নিয়ে আসা হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তাইলেই সে স্টেবল হয়েছে, তাইলেই সে স্টেবল হয়েছে। ক্লিয়ার করতে পারছি? দ্যাট মিনস আমরা একটা বলতে, কোনো একটা বস্তুকে খাড়া ঊর্ধ্বে বল প্রয়োগ করলে বস্তুর প্রাকৃতিক নিয়ম বা টেন্ডেন্সি হচ্ছে সে এমন ভাবে নিজেকে বিন্যস্ত করবে যেন আমার বাইরে থেকে প্রযুক্ত বল তার কেন্দ্র বরাবর কাজ করে উপরের দিকে। এটাই টেন্ডেন্সি, নাহলে তো আমার এই রকম ঘোরার কোনো কারণ নাই। আইডিয়াটা বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? ও মাই গড। আচ্ছা, যাই হোক, এদেরকে বলা হয় উত্তেজিত 27। ওই ফেসবুকে দেখবা যারা এবার এই এসএসসি পরীক্ষা দিচ্ছে 2025-এ, ওরা তো এইচএসসি পরীক্ষা দিবে 2027-এ, তো বিভিন্ন রকম এডটেক তাদের জন্য কোর্স লঞ্চ করছে উত্তেজিত 27 বলে। আই হ্যাভ নো আইডিয়া এটার কনটেক্সট কি। হ্যাঁ, অবশ্যই পীর। উত্তেজিত 27। জানতে চাও তো ভালো, জানতে চাও তো খারাপ না, বাট এই হোক, সমস্যা নাই। এক একজনের এক এক রকম। আনাস পীরের সাথে একজন বড় ভাই পড়াচ্ছে না,
স্যার, স্যার, এ লম্বা দাড়িওয়ালা ব্যাবিটন সায়েন্স মাস্টার। যাই হোক, সমস্যা নাই, এটা বলছি। তো এই যে দুটো ঘটনা আমি বললাম, দুটো ঘটনায় ভার কেন্দ্র বলে একটা কেন্দ্র আছে, এবং এখানেই বল প্রয়োগ করো না কেন, ঊর্ধ্বমুখী বা উলম্ব ভাবে কোনো বস্তু গেলে তোমার বস্তুরই টেন্ডেন্সি তুমি এমন ভাবে সরে যাবে যেন বলটা ভার কেন্দ্র বরাবর থাকে। বুঝতে পারছি? তাহলে যে ক্ষেত্রে তোমার ভার কেন্দ্র বরাবর বল অটোমেটিকলি হয়ে যাবে তুমি না দিলেও, হোয়াট ইজ বেটার, নিজেই তুই ভার কেন্দ্র বরাবর বল দিয়ে উঠাও, ওরে যদি আবার এক্সট্রা করে ঘুরতে দাও, মানে আরো শক্তির অপচয় হচ্ছে না? শক্তির অপচয় এই জন্য বলছি, আমি তোকে ঘুরাইতে চাই না, আমি চাই উপরে উঠাইতে, তাই না? যেভাবে আছে সেভাবে উপরে উঠাতে চাই। এই উপরে উঠানোর জিনিসটার জন্য আমার কি করা লাগবে? আমার ভার কেন্দ্র বরাবর বল প্রয়োগ করা জরুরি। বুঝতে পারছি? দ্যাট মিনস কোনো কিছুকে আমার উপরে উঠাতে হবে, ভার কেন্দ্র বরাবর বল প্রয়োগ করতে। ঠিক আছে? তাহলে কোনো প্রশ্ন? ওকে, এত কথা এই জন্য কারণ আমরা বইয়ে কাজের যে সংজ্ঞা পড়েছে, কাজের সংজ্ঞা আমি ছোট কারেকশন বলা হয়েছে, যদি কোনো বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে বস্তু ত্বরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে, বলের প্রয়োগ বিন্দু সরণের উপাংশের ফলকে কাজ কত হিসেবে আছে একটু আগে সংখ্যাটা স্পষ্ট করি। আচ্ছা, এখন আমাকে আগে বলো, এটা কি কাজের পরিমাণগত সংজ্ঞা নাকি গুণগত সংজ্ঞা কি হবে? আমি বলছি, বল প্রয়োগের ফলে যদি বস্তুর ত্বরণ ঘটে, বল এবং বলের দিক, বলের প্রয়োগ বিন্দু ত্বরণের উপাংশের গুণফলকে কাজ বলে। বের করতেছি মান, ক্যালকুলেট করে আইডিয়াটা বুঝাতে পারছি? এটা তো আসলে অবশ্যই কি না, গুণগত সংজ্ঞা গুণটা। তাহলে এখন তোমরা বলো, চিন্তা করে বলো, কোন কাজের পরিমাণগত সংজ্ঞা এটা, গুণগত সংজ্ঞা? কারণ আমি বলছি, যখন আমরা কাজের সংজ্ঞা লিখবো, যে লিখবো, গুণগত কথাটাও লিখবো, পরিমাণগত কথাটাও লিখবো। হম 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 হম, বল প্রয়োগের অবস্থার পরিবর্তন দেখায়, সেটা জড়তা ভাঙার কাজের সাথে। অবস্থানের পরিবর্তন মানে স্মরণ, অবস্থার পরিবর্তন। সিম্পলি কিভাবে বলতে পারি না, কোনো বস্তুর বল প্রয়োগের ফলে বলের দিকে যে, এই পুরো ঘটনাটাকেই কাজ বলে। বইয়ে কিন্তু সাধারণভাবে এটাই বলছে, বুঝতে পারো? প্রথম লাইনে কাজে এটাই বলছে, বল প্রয়োগের ফলে যদি বস্তু স্মরণ হয়, তাহলে বলের মাধ্যমে এটা ঘটলো, বলের জন্য যে ঘটনাটা ঘটলো, সেই কাজ বলা যায়। কনফিউশন আছে? দেখেন, বলের এই কত সংখ্যা চাও ওই বেগের মধ্যে যে পাবো না। ঠিক আছে? তো আমরা এভাবে বলতে পারি, বল প্রয়োগের ফলে মানে এই প্রথম যে আইনটুকু দেখো,
বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ ঘটে, কাজের কত সংখ্যাটা বলা আছে। বুঝতে পারছি? কনফিউশন আছে? আর কিছু নাও লেখো, তুমি লেখো যে বল প্রয়োগের ফলে যদি বস্তু ত্বরণ ঘটে তাহলে বল এবং বলের দিক, বলের প্রয়োগ ত্বরণের রূপাংশের কাজ বলে, এটা আসলে গুণগত এবং কনফিউশন আছে? Very good. বলের প্রয়োগ কিন্তু বস্তু সরল না। কেন আমি একটা এক্সাম্পল দিই, কেন আমি আসলে বলের প্রয়োগ বিন্দু না বস্তুর ত্বরণ নিয়ে আসলে চিন্তা করছি না। মনে করো এটা একটা খেলার মাঠ, এখানে মনে করো বিশাল একটা পিলার এনে রাতের বেলা রাখা হয়েছে কনস্ট্রাকশন। পিলার তো আর মাটিতে শুয়ে থাকবে না, থাকবে? পিলার কি করবে? সোজা দাঁড়ায় থাকবে মাটির উপর। সোজা দাঁড়ায় তো আর বানাবে না, বানায় নিয়ে আসবে, তারপর হচ্ছে খাম্বা হিসেবে দাঁড়া করাবে। বাঁশ যেমনি গাড়ে অমনি জিনিসটারে গাড়বে, সোজা কথা, তাই না? তুমি বাঁশ গাড়ার কথা চিন্তা করো না। বাঁশ গাড়ার জন্য বাঁশটাকে আগে রাখছে না এরকম সবাই, এরপর কি করে গর্ত করে, গর্ত করে তারপর রশি মশি দিয়ে বাইন্দা বাঁশটারে গাড়ে, ঠিক আছে? এই বাঁশটাকে যদি এখন গাড়ার জন্য আমরা চেষ্টা করি, ইউ নো কি হবে? এরকম করে দাঁড়া যাবে না জিনিসটা, রাইট? রাইট? বেসিক্যালি আমি যখন বাঁশটা গাড়ার চিন্তা করতেছি তখন সে এরকম সোজা উঠে যাবে, ব্যাপারটা এরকম না? এখন এই জিনিসটা খেয়াল করে দেখো, আমি যদি একদম তোমার বাঁশের এই প্রান্তের আছে শোয়ানো অবস্থায় যেই অবস্থানে ছিল, দাঁড়াকরণ অবস্থায় এই গোলাপে কিন্তু একই জায়গায় আছে না? ওর কি অবস্থানের পরিবর্তন হয়েছে? ওর কি কোনো স্মরণ হয়েছে? মানে ও যায় না, মানে ধরো যে এমন ভাবে সরাইছে, মানে এই দেখো এরকম ছিল না, এই যে দাঁড় করাইছে, ঠিক আছে? একই জায়গায় আছে না? একটুও সরছে না, সরে নাই। কিন্তু আমরা যদি এখন এই হলুদ বিন্দুটার কথা চিন্তা করি, সে এখানে ছিল, ভদ্রলোক এখন এখানে চলে আসছে, আসছে না? তার অনেক লম্বা একটা সরণ হিসাব। আবার আমি যদি মাঝখানের কোন একটা বিন্দু চুজ, সে এখানে ছিল, এখন এখানে আছে, তারও সরণ হয়েছে। দেখো এই সরণটা কম আর এই সরণটা বেশি, বলা যায়? আর নিচের ওই বিন্দুর সরণ তো একেবারেই নাই বললে পারে। তাহলে এখানে যে বস্তুটা সরছে অংশ কি একই রকম ভাবে এখানে বস্তুটা বিন্দু নিয়ে 3 রকম পাইছি, যদি সবগুলো অসংখ্য হবে না? পারছি? হ্যাঁ, এই জন্য বলের প্রয়োগ বিদ্যা করতে হবে। এই ক্ষেত্রে বলের প্রয়োগ বিন্দু করার সময় এখন না, ঠিক আছে? বলের প্রয়োগ বিন্দু কথাটা কেন আসছে এটা বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কথাটাকে মনে করো এই হচ্ছে একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের সামনে এরকম একটা আনত তল আছে, ঠিক আছে? এর ধর একটা স্লিপারি স্লোপ, খেলার মাঠে বাচ্চাদের স্লাইডের এরকম একটা স্লিপারি স্লাইড, এটা ঠিক আছে? পার্ক, হ্যাঁ, exactly, আসার পর বাট এনিওয়েজ পার্কের এরকম একটা স্লাইডার আছে, স্লাইডারের সামনে আরো 2-3টা থাকতো না, বাট এনিওয়েজ এখন এই যে একটা বস্তু রাখা আছে না মাথায়, তুমি এই বস্তুটারে যে কোনো কারণেই হোক সোজা বল দিলা, সোজা সামনের দিকে বল প্রয়োগ করবা এফ, ঠিক আছে? রিয়েল লাইফে বলো সোজা যাবে? খেলতে সোজা উঠবে কোন দিকে? দব্বায় উঠবে না?
বুঝতে ও কিন্তু স্লোপ পায়া উঠবে। মনে করো, হ্যাঁ, ভেবে গেল তুমি এভাবে ধাক্কা দিচ্ছ তো স্লাইড বরাবর উঠবে। চিন্তা করে দেখো, তুমি রিয়েল লাইফে চিন্তা করে দেখো, এই ধরো স্লাইড আছে, টানতেছো, বাট তাই হচ্ছে না, তো জিনিসটা তাই, পাকাপোক্ত দিচ্ছি। আমি ফোর্স আবার নেমে যাবে, ছেড়ে দাও তাহলে নেমে যাবে, বা ছেড়ে দিয়ে আবার দাও তাহলে আবার এই উঠানো আমার মধ্যে থাকবে। But আমি বলছি তুমি কন্টিনিউয়াস ফোর্স দিয়ে রাখছো, কন্টিনিউয়াস ফোর্স দেওয়া আছে, তাহলে ও কি করবে? ও দেখবা এই স্লাইড বরাবর উঠবে, উঠবে না? ও চমৎকার, উঠছে, সোজা হয়ে গেছে। রাখার চেষ্টা করলাম বাঁকা ভাবে, সোজা হয়ে গেল। নিয়ম, ঠিক আছে। আচ্ছা, বল প্রয়োগ করছে কিভাবে ভাইয়া? এই যে সোজা, বলটা প্রয়োগ করতেছে সোজা এফ, ঠিক আছে। এখন সরণের সংজ্ঞায় আমরা কি বলতে চাই? আদি বিন্দু, শেষ বিন্দু, বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আমরা কার সরণ নিব? সরণ নিব, বলের প্রয়োগ বিন্দু সরণ নিব, বলের প্রয়োগ বিন্দু সরণ নিব। তো বলের প্রয়োগ বিন্দু এটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান বলা যায়। এই যে বলের প্রয়োগ বিন্দু এবং আদি বিন্দু লম্ব দূরত্ব যে সরণ, সেই সরণটা কোন অক্ষ বরাবর একটা নির্দেশ না, বল যে প্রয়োগ করছো বল কোন অক্ষ বরাবর, রাইট? কালারটা একটু, বলের অক্ষ বলা যায়, বুঝতে পারতেছি। বল কোন দিকে কাজ করছে? সোজা। বস্তুর কি সোজা সরণ হয়েছে? হ্যাঁ, সোজাও হয়েছে, উপরেও হয়েছে। বস্তু একই সাথে সামনেও আগাইছে, উপরে উঠছে, বুঝতে না? তুমি বল প্রয়োগ করছো কোন দিকে? ঠিক বরাবর। বস্তুর এই জন্য আনুভূমিক সরণ হয়েছে, উলম্ব সরণ হয়েছে, বুঝতে পারতেছো? তাহলে কোন সরণটুকু নিবে? হ্যাঁ, বল প্রয়োগ করছো কোন অক্ষে? তাহলে তোমার বলের জন্য সরণ কোন দিকে? সংজ্ঞায় বলা আছে বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণের রূপাংশ, রাইট? তোমার এই বস্তু সরণ হয়েছে এক্স অক্ষ বরাবর, মানে এক্স ওয়াই সমতলে হয়েছে, সোজা কথা এক্স ওয়াই সমতল হয়েছে। তুমি কোন অক্ষে সরণটা নিবা? এক্স অক্ষে। তো বলের দিকে, তো বলের দিকে সরণ নেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা লম্ব ড্র করতে হবে, ঠিক আছে। এই বিন্দু, এ বিন্দু দাও, এই বিন্দু করো, এই বিন্দুকে তুমি বিন্দু বলো, এবিসি পাচ্ছ। এবিসি এর মধ্যে তুমি এই কোণটাকে বলো থিটা, ঠিক আছে। তাহলে এই থিটা কোণের জন্য ত্রিভুজ, তোমাদেরকে আমি ভেক্টর যোগ করাছিলাম না? আমি যদি বলি একটু খেয়াল করে দেখো, এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, তাহলে আমি বলতে পারি এ বি প্লাস ভেক্টর বি তোমার ভেক্টর সরণ এসি বলা যায়। এসি সরণের জন্য আনুভূমিক উপাংশ কোনটুকু? এবি। আর উলম্ব উপাংশ কোনটুকু? বিসি বলা যায়। তাহলে সরণে বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণের উপাংশ কি হবে, এবি না বিসি? এখন এবি এর মান যদি আমি বের করতে চাই, তাহলে এবি এর মান হবে এবি ইকুয়ালস টু, দেখো ভালো মতো, আমার আসলে এবি এর মান বের করার জন্য কি কি মান জানি? আমি এসি এর মান জানি এবং এর মান জানি, ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমরা যদি বলি এবি বাই এসি ইকুয়ালস টু কি cos থিটা বলা যায় না? বুঝে এবিসি এর মধ্যে এবি কি ভূমি হয়ে গেছে না যখন তুমি এটাকে থিটা বলছো? আর এসি তো অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি cos থিটা না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এবি ইকুয়ালস কত, এসি cos থিটা অথবা এস cos থিটা বলা যায়। এবি ইকুয়ালস টু এস cos। সুতরাং তাহলে কাজ, এখানে ডব্লিউ মানে আবার কাজ, ইকুয়ালস টু বল, কতটুকু বল প্রয়োগ করছো? এফ। আর বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণের রূপাংশ হচ্ছে কত? এস cos থিটা। ডব্লিউ ইকুয়ালস টু কত? এস। আর যদি তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেদিকেই করে, তাহলে এফ এস, ওখানে আর থিটা মিটা আনার দরকার দাঁড়িয়ে। বুঝতে পারছো এবার?
বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশ মানে তৌসিফ বুঝতে পারছো? সব ধরনের জন্য। কারণ কি, যখন একটা বস্তুকে সোজা রেখে টান দিবা, এইখানেও তুমি বল প্রয়োগ করছো সামনের দিকে, বস্তু আসছে সামনের দিকে, তাহলে এখানেও তোমার বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশ হচ্ছে সম্পূর্ণ সরণটাই। বুঝছি? এখানে সম্পূর্ণ সরণটাই সরণের উপাংশ, আর এখানে সম্পূর্ণ সরণটা সরণের উপাংশ। অবশ্যই বলের দিকে, বলের বিপরীত দিকেও হবে, কিন্তু ওটাও বলের বিপরীত দিকটাও বলের দিকে একভাবে, ওটাও আমি একটু পরে বোঝাচ্ছি। মানে দেখো, এই যে বলের দিকে, এখানে বলের দিকে আমরা বুঝি একই সরলরেখা বরাবর হতে হবে, একই সরলরেখা বরাবর। ঠিক আছে, সমস্যা নাই, সাইড দিয়ে দিব। হ্যাঁ, পুরো বস্তু সরল একই রকম হয় নাই। হুম, ধরো এই ক্ষেত্রে হলো, সব ক্ষেত্রে হবে। তো আমার তো সংজ্ঞাটা এমন ভাবে দিতে হবে যেন সবগুলো কেস নিপাতনে সিদ্ধ করে। বুঝতে পারছি? এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। কাজের সূত্র দুই রকম, একটা হচ্ছে উপরের ক্ষেত্র হলে ডব্লিউ ইকুয়ালস টু সরাসরি এফ এস, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস অফ থিটা। থিটার সংজ্ঞা কি? থিটা কি? থিটা কি? এখানে থিটা যে আগে লিখছি সেটা কি? এর মধ্যে কোন? তাকায় বলো। বল ও ত্বরণের মধ্যবর্তী কোণ, তাই না? যে কোনো থিটা নিলে তো হবে না, হবে আমাকে স্পেসিফিক থিটা নিতে হবে। সেটা হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে। ক্লিয়ার করতে পারছি? কনফিউশন? কাজ দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজকে আমরা বলের দ্বারা কাজ বলি। আরেক ধরনের হচ্ছে ঋণাত্মক কাজ, সেটাকে আমরা বলের বিরুদ্ধে কাজ বলি। হ্যাঁ, আরে এবি তো আমার কাজ না। আরে বাবা, এবি হচ্ছে বলের দিকে ত্বরণের উপাংশ। বলের দিকে সরণের উপাংশ, আরো ব্যাখ্যা করে বলতে গেলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণের উপাংশ। এবি সরণটুকু, এবি উপাংশটুকু। আমার সরণ হচ্ছে দেখো এসি, সরণ ভেক্টর হচ্ছে কি? এসি, এটা লব্ধি। আর যাদেরকে যোগ করে লব্ধি আছে তাদেরকে কি বলে? এবি উপাংশ নিচ্ছে। আসছে না? হয়ে আসছে না? বুঝতে পারছি? বল কয় রকম? সরি, বল বলে কাজ, ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে বলের দ্বারা কাজ, আর বলের বিরুদ্ধে। যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের দিকে সরে, তাহলে সেটাকে আমরা ধনাত্মক কাজ বলবো। আর যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে, তাকে আমরা ঋণাত্মক কাজ বলবো। কথা শোনা?
রাস্তায় তো শিখে করে মানুষ শুধু রাস্তাতে দেখে বাসা ড্রাইভিং মনে করে না। দেখবা যে কেউ কিছু রাস্তার মধ্যে ধরে না বলে এলাকারই লোক এলাকায় পড়তে আসছে টাকা দিয়ে আসছে এলাকা সরি ভাই তামিম ইকবাল এফএস কস্তিটা ডব্লিউ গোস্ট এফএস কস্তি যখন আনন্দিত হবে যখন এস আর এফ এর মধ্যে ঠিক থাকবে যখনই বল আর স্মরণের মধ্যে ঠিক থাকবে তখন ডব্লিউ এখানে কৃত কাজ। আচ্ছা এখন দেখো ধনাত্মক কাজ কাকে বলছি সাফওয়ান বলের দিকে যদি বস্তু স্মরণ হয় বস্তুর দিকে যদি স্মরণ হয় বস্তুর দিকে কে সরবে তুই না আমি আর ঋণাত্মক স্মরণ কি ওয়াই অক্ষের দিকে হইলে এখন বলের দ্বারা কাজ বুঝতে তার সমস্যা যে ভাই ক্যারাম বোর্ড খেলতেছি যেদিকে টোকা মারছি তাই দিকে গেছে এটা বলের দ্বারা কাজ ঠিক আছে আমি এটা নিয়ে সাফওয়ানের মাথা বরাবর ছিঁড়ে মারছি মাথা বরাবর গিয়ে হিট করছে এটা হচ্ছে বলের দ্বারা কাজ বলের বিরুদ্ধে কাজটা একটু কঠিন তো তুমি চিন্তা করো যখন আমি এই বস্তু চায়না তুলতেছি তখন আমি ইচ্ছা মতো বল দিলে উঠবে নাকি আমার ওজন অনুযায়ী বল দিতে হবে তাই না আমি ইচ্ছা মতো বল দিলে উঠবে তাহলে এই বস্তু উঠবে কি উঠবে না ডিসাইডিং ফ্যাক্টর কে রাইট এখন তুমি এটা ওজনের সমান পরিমাণ বল দাও উঠবে কারণ ওজনের সমান পরিমাণ বল তো নিচে আছে ও তো এখন সাম্য অবস্থায় আছে আছে না ওজনের সমান পরিমাণ বল তো ও জায়গায় স্থির থাকবে ব্যাপারটা এরকম না তোদেরকে আমি এক সময় বুঝাইছিলাম না যে বলের সামনের সময় যে এই মনে করো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের উপরে মনে করো একটা বস্তু পয়সা আছে ঠিক আছে এই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে এবং সেই ওজনের জন্য না না ওজনের জন্য অভিলম্বী প্রতিক্রিয়া জীবনেও না ওজনের জন্য ওই বস্তু এই প্ল্যাটফর্মের উপর আছে সেই প্ল্যাটফর্মের উপর একটা ওজনের সমান পরিমাণ চাপ দেয় বা বল দেয় ওইটার জন্য প্ল্যাটফর্মে ওরা কি করে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া দেয় রাইট এখন তুমি যদি এর মাঝখানে একটা মাতব্বরী সুতা ঝুলাই দাও এই সুতা একটা টান দিবে তাই না এমন ভাবে তুমি সুতাটা ঝুলাইছো যেন এফ ইকুয়ালস টু এমজি হয় যেন এফ ইকুয়ালস টু এমজি হয় এবং তুমি দেখলা এখনো বলের সামনে আছে এখনো বলের সামনে থাকে তাহলে সামেশন অফ এফ অফ ওয়াই কত হবে জিরো ওয়াই অক্ষ পাবো তাহলে লঘি বল নাই রাইট ওকে তাহলে উপরের দিকে কয়টা বল আছে এফ আর নিচের দিকে কয়টা বল আছে এমজি ইকুয়ালস টু কত জিরো এফ এর মান কত বসাচ্ছ এমজি প্লাস আর মাইনাস এমজি কত জিরো এমজি এমজি এটা আর ইকুয়ালস টু কত হয় দ্যাট মিন্স এই বস্তুটা তলের উপর আর নির্ভরশীল না আমি যদি এরকম সুতা টান টান অবস্থায় নিচ থেকে মাটি সরাইও নেই ওকে নিচে পড়বে বুঝতে পারতেছো রাইট তাহলে একটা বস্তু ওজনের সমান বল দিলে কি করবে কি না লিফটে উঠছো না লিফটে উঠলে কি হয় আগে একটু জোরে টান দেয় উপরে তারপর সব নরমাল হয় তাই না তো এক সেকেন্ডের জন্য হইলেও এফ ইজ গ্রেটার দ্যান এমজি হইতে হয় তখন একটা এক্সেলারেশন হয় উপরে এরপর আবার এফ ইকুয়ালস টু এমজি করে দেয় কারণ একবার যখন এক্সেলারেশন হয়েছে তোমার ঊর্ধ্বমুখী একটা বেগ চলে আসছে এবার তোমাকে সেই সমবেগে উপর উঠাবে সমবেগে উপর উঠানোর জন্য লব্ধি বল আবার কি হইতে হবে জিরো হইতে হবে যখন তোমার ঊর্ধ্বমুখী একটা বেগ অর্জন করায় ফেলছে তখন আবার এফ ইকুয়ালস টু এমজি করলে সমস্যা নাই নিউটনের প্রথম সূত্র গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে একই সরলরেখা বরাবর চলতে বলের সাম্য হইলে তাই না বুঝতে পারতেছো কিন্তু এটাই তো কথা রাখতেছো মানে চলমান রাখছো উপরের জার্নি কেমনে ওজনের সমান পরিমাণ বল দিয়ে রাইট ইচ্ছা মতো বল দিয়ে রাখছো ইচ্ছা মতো বল দিলে সে উপরে উঠবে বুঝাইতে পারছি জিনিসটা উঠানো এবং সেই উঠানো জার্নিটাকে কন্টিনিউ রাখার জন্য ফুল ডিসাইডিং ফ্যাক্টরকে ওজন তাহলে তুমি একটা বস্তু ইচ্ছা মতো বল দিয়ে উঠাও না বরং ওজনের বিরুদ্ধে বল দিয়ে উঠাও রাইট এবং যতক্ষণ ব্যাপারটা বুঝো যতক্ষণ ধরে তোমার বস্তুটা পরের স্লাইডে কেন গেছি স্লাইডে বুঝিয়ে যতক্ষণ ধরে মনে করো এই হচ্ছে তোমার একটা বস্তু যে ঊর্ধ্বমুখী মানে ঊর্ধ্বমুখে একটা ভি সমবেগে যাত্রা করতেছে বুঝছো
এই পুরাটা সময় ধরে ওজন কি কাজ করতেছে না? ওজন কোন দিকে কাজ করতেছে? কিসের দিকে? ব্যাপারটা কি বুঝতেছো? ওজন কাজ করতেছে নিচের দিকে। এই বস্তু কই উঠতেছে? এটা কি ওজনের বিরুদ্ধে সরণ হচ্ছে না? বুঝতে পারছো? এটা কি ওজনের বিরুদ্ধে সরণ হচ্ছে না? ফলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। আবার দেখো তুমি উপরের দিকে বল দিচ্ছ না? পরিমাণ বল দিচ্ছ এফ, এই এফ পরিমাণ বল আবার কাজ সমান এম জি সমান। ব্যাপারটা এরকম না? তোমার বলের দিকে সমান না, ওজনের বিরুদ্ধে, কিন্তু তোমার বলের দিকে না। এটাকে ধনাত্মক কাজও বলতে পারো, কিন্তু কার, কোন বলের দিকে? তোমার বাহ্যিক বলের দিকে, অভিকর্ষ বলের বিপরীত দিকে। বল এখানে কয়টা আছে একই সাথে? দুইটা। উপরেও দিছ, নিচে তো পৃথিবী দিচ্ছেই। তো বলের দ্বারা কাজ না বলের বিরুদ্ধে কাজ, এই উত্তরটা দেওয়ার আগে তোমাকে বুঝতে হবে কোন বলের জন্য বা কোন বলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আবার আণবিক ব্যাপারে চিন্তা করো, এই কিন্তু ধাক্কা দিচ্ছি, আমি সেটা ধাক্কা দিচ্ছি, কিন্তু ঘর্ষণ বল আছে না? ঘর্ষণ বল কোন দিকে কাজ করতেছে? এর গতির বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে ঘর্ষণ বলের বিপরীত দিকেও কাজ হচ্ছে একটা, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ আমার বলের দ্বারা ধনাত্মক। যেতে পারছি? একই সিচুয়েশন আর প্রতিক্রিয়া বিপরীত, ক্রিয়া বলের দ্বারা কাজ হলে প্রতিক্রিয়া বলের বিপরীতে কাজ হবে। তো বলের দ্বারা কাজ না বলের বিরুদ্ধে কাজ, এটার উত্তর দেওয়ার জন্য তোমাকে জানতে হবে কোন বলের জন্য করা। বলো। তো ব্যাপারটা হচ্ছে কি, জিরো গ্র্যাভিটি কোনো আসছে, ওই আশেপাশে আর কোনো বলের ক্ষেত্র, ম্যাগনেটিক বলের ক্ষেত্র তাহলে ম্যাগনেটিক বলের জন্য তড়িৎ বলের জন্য জিরো গ্র্যাভিটি নেই, কোনো গ্র্যাভিটি, গ্র্যাভিটি নাই বলে গ্র্যাভিটেশন অবশ্য নাই, অবশ্য নানা কথা। তুমি আছো না, এখানে তুমি জিরো গ্র্যাভিটি নিয়ে গেছো, তুমি নিউটনের ভর আছে বস্তুর, আরেকটা ভর আছে, তাহলে দুটা ভর তো বন্ধ করে, তখন তো ওখানে হচ্ছে কি বল বা অভিকর্ষ, মানে নন কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স হয়ে গেছে। তার মানে এই না যে আকর্ষণ বল কাজ করবে না, উঠে যাচ্ছে, আকর্ষণ বলের আস্তে আস্তে আকর্ষণ বল বন্ধ হয়ে যাচ্ছে না। হয়তো তুমি আকর্ষণ বলের জন্য ও তোমার দিকে আসতেছে না বা তুমি ওর দিকে যাচ্ছ না, কারণ তার থেকে কন্ট্যাক্ট বল যেটা ওটা অনেক বেশি, ওই কন্ট্যাক্ট বলের জন্য দূরে চলে যাচ্ছে। তার মানে এই না অবশ্যই টানা এক জিনিস, যেমন পৃথিবী আর সূর্য, অবশ্য বিপরীত দিকে যাচ্ছে, তো টান বল কাজ করবে না তুমি এটা বলতে পারো না, সবসময় কাজ করবে। তুমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছ, টান বলের প্রভাবে কোনো ত্বরণ বা সরণ দেখবা, অ্যাকচুয়ালি এটা জানতে চাচ্ছ না, ওটা তুমি দেখবা না, কারণ তুমি তো কন্ট্যাক্ট ফোর্স। হ্যাঁ করা যায়, অসীমিত। মহাকর্ষ বল সূত্র দেখো, এফ এফ ইকুয়াল টু m1 m2 বাই কত, তাই না? মহাকর্ষ বলের শূন্য হবে যদি m1 অথবা m2 একটা জিরো হয়, কারণ জি তো কোনো জিরো হবে না, হবে আর এর মান যদি অসীম হয়, আর এর মান তো অসীম বসাতে হবে। অনেক বড় একটা মান নিলা স্টিল মান, মনে করো তুমি বললা 20,000 কোটি মান না, হাজার কোটি একই বল মহাকর্ষ হয় না? হ্যাঁ হয়, কখন? দূরত্ব অসীমে গেলে। আমি তো আর বলি নাই ভরের শর্ত দিয়ে, দূরত্ব যদি থাকে, এনিথিং বাই অসীম হচ্ছে, হ্যাঁ, অসীম মানে তাহলে অসীম কাজ 20,000 কোটি, আরেকজন এসে বললো, আরেকজন বললো 1,00,000 কোটি কিলোমিটার, আড়াই চিন্তা থাকবে সারা জীবন। হ্যাঁ, মানে 1,00,000 কোটি কিলোমিটার দূরত্বে থাকলে এদের মধ্যে যে আকর্ষণ বল মহাকর্ষ বল কাজ করবে সেটা এত ছোট হবে, এটা টেন্স টু জিরো, মানে শূন্য দিয়ে 20,000 কোটি শূন্য দিয়ে তারপর একটা ওয়ান হবে, তো 10
20,000 কোটি শূন্য, তারপর একটা ওয়ান, বলতে পারো? ম্যাথমেটিক্যাল মানে হ্যাঁ, তুমি যখন অঙ্ক করতেছো, দশমিকের পর 4টা শূন্য, আমি প্রায় শূন্য বলে ফেলি, প্রায় শূন্য, অমূলদ সংখ্যা। তো আমি পয়েন্ট, এই জিরো, ডট 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 ওয়ান, ডট ডটের মতো অসীম সংখ্যক জিরো বসাতে পারি না? ইচ্ছা মতো জিরো বসাই, তো কি জীবন জিরো হবে? ওর একটা মান আছে, এর বেশি বড় মান না। জিরো তো একদম সর্বনিম্ন মান, জিরো হচ্ছে সর্বনিম্ন মান, ওর খুব কাছাকাছি জিরো না। তখন এই 0 পয়েন্ট অসীম সংখ্যক জিরো দিয়ে ওয়ান, এটা ইকুয়াল টু জিরো বলতে পারবো না, সবসময় এরকম ঢেউ চিহ্ন দিয়ে। আর ছেড়ে যাবে, কারণ ও একটা ইকুইলিব্রিয়ামে দিয়ে রাখছে। যখনই লাফ দিবা তুমি লাফ দিয়ে দেখো, বেশি চলে দিও না সেটার মতো, একটু লাফ দিয়ে দেখো, তখন একটু স্লো হয়ে যায়, বা নিচের দিকে একটু বাড়ি খায়। এনাফ জোরে লাফ দিতে পারে তাহলে অবশ্যই, কারণ ওই জিনিসটা তো উপর দিয়ে টান দিয়ে রাখছে, লিফট তো এমন মেকানিজমে চলছে, ও একটা হিসাব করছে, দ্য টোটাল ওয়েট ইজ, লাফ দিচ্ছ, লাফ দিয়ে একবার লাফ দিচ্ছ, ওই লাফের জন্য কন্টিনিউয়াস ফোর্স দিয়ে রাখতে পারছো না, কন্টিনিউয়াস ফোর্স দেই না, তখন তোমার ওই লিফট কিছু একটা ঝামেলা হওয়া সম্ভব। তো একবার লাফ দিচ্ছ, ওই লাফের জন্য একটা ফোর্স হয়েছে, তারপর লাফ তুমি আবার লাফ দিচ্ছ, তাহলে তখন আর তো মানে আটকেও যেতে পারে, ছিঁড়াও যেতে পারে, এটা ডিপেন্ড করবে কোন টাইপের লিফটে আসো, ওই লিফটের ওই মেকানিজম মাথা না কিনে কোনো, হ্যাঁ ওই তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তো দাম তো নেই। কারণ লিফট ছিঁড়ে যাচ্ছে মানে কি, তোমার ঠিক তার দিয়েও কানেক্টেড, তার ছিঁড়ে গেছে, উপরেরটা তোমার মাথার উপর উঠবে না, উপরের অংশ তো উপরে একটা কি বলবো বেড়া দিয়া লাগানো আছে, জাস্ট ওই যে তারটা আছে, তারটা ছিঁড়ে লাফালাফি করে যে ওই উপরের বেড়া ভেঙা পড়ে গেছে, তখন তো ভাই কিছু করার নাই। ওইগুলো আমরা সবাই লিফটে উঠছি এই ক্লাসে যারা আছি, তবে একটা ছোট লিফটে উঠছে, ওইটা সবাই লাফাইতেছে, তা করো কিছুক্ষণ পর তো এমনি ছিল। যদি ছিঁড়ে যায় তখন ব্যাপারটা হচ্ছে যে নিচে নামবা ওজনহীন অবস্থায় লিফট ছিঁড়ে যাওয়ার পরের মুহূর্তে সমস্যা না, সমস্যা হচ্ছে লিফটটা যখন মাটিতে আঘাত করবে তো ভচকায় যাবে, লিফটের মধ্যে কে আছে, তো লিফট তো তোমার পুরো ভচকায় দিবে। তুমি যদি ছাদ থেকে লাফ দাও সেই জন্য কিছু হবে না, সমস্যা হবে ওই লাফটা যদি হঠাৎ করে থেমা যায়, মাটি আসবে হঠাৎ করে, তোমার লাফ থেমে গেছে, তুমি মরে গেছো, লাফাইলে সমস্যা হয় না, লিফট দিয়ে লিফট ছিললে সমস্যা নাই, সমস্যা হচ্ছে যখন থামবে। হ্যাঁ তুমি চিন্তা করো, লিফট ছিঁড়ে পড়ে যাওয়া শুরু করছে, তখন তুমি মানে কিন্তু লিফটের মাঝখানে ভাসতেছো, তখন পা লিফট কিন্তু মাটি কিন্তু একসাথে নাই, ওজন নেই, কিছু নাই, কোনো কিছু তোমার কাজ করার কিছু নাই। হ্যাঁ তুমি ওই তো ওইখানে যখন বাড়ি খাবে, তুমি ওই বাড়িটা কার কাছে নিবে এসে, হ্যাঁ তুমি তো বিশেষ, কারণ পুরো চাপ দিয়ে বন্ধ না, তো উপর তুমি এদিকে সিধা উপর থেকে একটা কিছু পড়তেছে, ওটাকে ভৎকাই দিচ্ছে না, তো তোমার শুদ্ধ ভৎকাই করবে না, ভিতরে তো কি আছে। কারণ যখন বাড়ি খাবে পুরা লিফটের দেয়াল দেয়াল সহ ভৎকাবে না, মানে পুরোটা কানেক্টেড একটা জিনিস না। হ্যাঁ, আইডিয়াটা বুঝতে পারছি, কারণ যত বেশি দেখো, তার কাছে
ভরবেগের পরিবর্তনই বলের ঘাত এই পোস্ট মেনেছে ভরবেগের আদি পড়া শুরু করছে আদি ভাই যখন ধাপ করে মাটি টাচ করেছে এটা কি পার্থক্য যত বেশি হবে তত হবে ব্যাপারটা এরকম এবং এটা সেরা সিএনজি সামনে একটা ট্রাক দাঁড় করানো আছে ওই সিএনজি ট্রাকের গায়ে যত জোরে বাড়ি খাবে মরে যাওয়ার সম্ভাবনা তত বেশি সেম কেস লিফটের কেস আর ওই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সিএনজির বাড়ি খেয়ে তুমি মরে যাওয়া আল্লাহ মাফ করবে। ঘটনা সেম কারণ দুইটাই তো একটা কন্ট্রাকশন না চারপাশ লাগানো একটা ধরো বন্ধ খাতার মধ্যে আছে ওই একটা ওয়ার্ড এসে শুনছে লাগানো লিখতেছিলে এর মধ্যে কি জানি লাগাই দিছে না আল্লাহ বাট ব্যাপারটা বুঝতে কি আছে কত না ভাই লিফট কারণ লিফট দুই একদিন আগে দুই একদিন না এক মাস আগেও তো বাসায় গিয়ে কত লিফটটা হয়তো স্ট্রং ছিল হসপিটালের লিফট অনেক বড় তাহলে ভোল্টেজ অবশ্যই কম হবে আমার চান্স একটু কম আজকে হয় না কালকে হয় না হয় না এক বছর হবে না 2 বছর হবে না 4 বছর হবে না 5 বছরে একদিন হঠাৎ কনফিডেন্স আমরা যখন ইয়ে করি আমরা যে কোনো বানাই আমরা বলি যে এই বিল্ডিং এতগুলা এত কেজির বেশি বা এত এর বেশি লাইভ ওয়েট আছে হ্যাঁ ওই লিফটগুলো যেগুলো ভালো লিফট এই জন্য দেয় যেন ওই টা না হয় তো যে সকল লিফট হ্যাঁ কমার্শিয়াল লিফট 1000-2000 কিলোগ্রাম উঠাইতে পারবা দেখবা অনেক বড় বড় লিফট আছে সেখানে মালপত্র হসপিটালে বা এরকম মানে শপিং মলে গেলে দেখবা মানুষ ওঠার জন্য একটা লিফট ইউজ করে আবার এরকম শপিং মানে ওই যে ওরা যে মালপত্র উঠে ওটার জন্য ডিফারেন্ট একটা লিফট আলাদা লিফট ওইটা অনেক বড় বড় থাকে কিন্তু তাই না খেয়াল করতে কিনা জানি না এবং ওই রকম লিফট দেখবা দুই পাশে খুলে অনেক হসপিটালে এখন এরকম লিফট আছে যে অনেক কারণ হসপিটালে তো আলটিমেটলি মানুষজন পাইতে হবে বা অনেক ইকুইপমেন্ট পাইতে হবে যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওই যে কেন বন্ধ থাকে আমি বলি বলতে 6 জনের বেশি উঠবেন না 10-12 জন করে উঠছে তো আগেই সেটা পড়বে না কাজটা বন্ধ করে দিবে এটাও ডিফারেন্ট আছে ওরাও আছে বন্ধ হয়ে যায় তখন যখন ওই ম্যাল ফাংশন শুরু হবে তখন হচ্ছে তুমি টান দিতে পারতেছ না কাজ করবে এটার বলছি টাইম করে দুইটা লাফাইতেছো অ্যান্ড সো অন তখন এনার্জি দিবে